আজ ঠিক দুপুরের পরই হঠাৎ দেখা গেল এমএলএ সাহেবকে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতে সারপ্রাইজ ভিজিটে উনি এসেছিলেন সারপ্রাইজ ভিজিট করতে, অর্থাৎ দেখতে পঞ্চায়েতের কাজকর্ম থেকে শুরু করে গ্রামের মানুষের পরিষেবা কেমন পাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে যে নতুন বাড়ি আবাস যোজনা থেকে শুরু করে রাস্তাঘাট সবেরই পর্যবেক্ষণ করে গেলেন। আজকে হঠাৎই শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতে পর্যবেক্ষণ করতেছে, অর্থাৎ সারপ্রাইজ ভিজিট করতে এলেন গোঘাটের এমএলএ মাননীয় প্রশান্ত দিঘার মহাশয়। ওনার কাছেই সরাসরি আমরা শুনে নেব আজকের বিষয়ের কিছু কথা। চলুন ওনার মুখ থেকে জেনে নিই পূর্ণ যোজনা থেকে শুরু করে আরামবাগ জেলা এবং পঞ্চায়েতের কাজকর্ম সম্বন্ধে উনি কি বললেন, চলুন ওনার মুখ থেকে শুনে নিই। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার থেকে কৃষ্ণ গাঙ্গুলি রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে ঠিকানা শ্যামবাজার হুগলি, পিন নাম্বার 712122, মোবাইল নাম্বার 7872507406। আজকে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতে সারপ্রাইজ ভিজিট করলেন, কি বলবেন? দেখুন, শ্যামবাজার পঞ্চায়েতে এর আগেও আমি এসেছি। আমার কাছে একাধিক অভিযোগ এসেছে যে পঞ্চায়েতের কাজ ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ যারা পঞ্চায়েতের আধিকারিক বা কর্মীবৃন্দ আছে তাদের কোথাও কাজ করতে সমস্যা হচ্ছে, অথবা তাদের কাজ করার ক্ষেত্রে সদিচ্ছার অভাব আছে। আগামী 3 বছর পরে, 2.5 থেকে 3 বছর পরে পঞ্চায়েত নির্বাচন আছে। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের হিউজ প্রকল্প আছে, যেইগুলো পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘ সময় বঞ্চিত ছিল, পায়নি। সেই প্রকল্পগুলো ভারত সরকার একটার পর একটা প্রকল্প ছাড়ছে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে সমন্বয় রেখে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের সমন্বয়ে সরকার চলছে। সেখানে ডেভেলপমেন্টের প্রচুর স্কিম আছে, যে স্কিমগুলো কার্যকরী হওয়া উচিত এবং গ্রাউন্ড লেভেল পর্যন্ত একবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়াটা একদম একান্ত আজকের ডেটে কাম্য। এটা আমাদের সরকারের মূল উদ্দেশ্য, প্রত্যেকটি প্রান্তিক মানুষের কাছে সরকারের যা কিছু স্কিম আছে সেগুলো পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে এই সিস্টেম কিছুটা বাধা হয়ে এখন দাঁড়িয়েছে। আমার কাছে অভিযোগ ছিল একাধিক, সেই অভিযোগের ভিত্তিতে আমি এসেছি। আমি এখানে পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিক আছেন তাদেরকে নির্দেশ দিয়েছি, অনুরোধ করেছি যে আবাসের যোজনার ঘর কোনো রকম পক্ষপাত দুষ্ট মানসিকতা দিয়ে সার্ভে করা যাবে না, অর্থাৎ সার্ভে করতে হবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে। প্রকৃত যে ঘর পাওয়ার উপযুক্ত তাকে ঘর দেওয়ার জন্য সার্ভে করতে হবে। সে শুধু বিজেপি করে তাই নয়, সে যদি তৃণমূল করতে পারে, কংগ্রেস করতে পারে, সিপিএম করতে পারে, যে কোনো রাজনৈতিক মতাদর্শের লোক হতে পারে, কিন্তু যদি প্রকৃত গরিব মানুষ হয় তাকে আমাদের সরকারের স্কিমটা পৌঁছে দেবে। কারণ আমরা বিকশিত ভারতের সাথে সাথে বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্য নিয়ে আগাচ্ছি। এইটা তবেই সফল হবে যেদিন আমার পুরো সমাজ ব্যবস্থা একটা চরম উন্নয়নের জায়গায় আমরা পৌঁছাতে পারবো, তাদের ডেভেলপমেন্টটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। এটা গেছে বিভিন্ন আরো যে পরিষেবামূলক ব্যবস্থাপনাগুলো আছে পঞ্চায়েতের মাধ্যমে, যেগুলি আমরা সরকার কার্যকরী করে, সেই জায়গাগুলো কোথাও যাতে সমস্যা না হয় সেই বিষয়ে আমি আগ্রহ প্রকাশ করলাম। পঞ্চায়েতের আধিকারিকদেরকে বললাম যে মোদিজি একটা স্লোগান দিয়েছে, ভয় আউট ভরসা ইন, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভয় আউট হয়ে গেছে, এখন ভরসা রাজত্ব চলছে। মানুষ খোলা মনে কথা বলতে পারে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাজের সমালোচনাও করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো সরকার মাত্র 3-4 দিনের সরকার, এই মতো একটা দাঁড়িয়ে, এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের ডেটে সমালোচনাটা করবেন অবশ্যই। সরকার কি করলো তার খতিয়ান নেবেন অবশ্যই। 5 বছর পরে আপনারা খতিয়ানটা নেন। 35 বছর বামকে দিয়েছেন, তার আগে 15 বছর কংগ্রেসকে দিয়েছেন, যুক্তফ্রন্টকে দিয়েছেন, তৃণমূলকে 15 বছর দিয়েছেন, বিজেপিকে 5 বছর দেন। 5 বছর পরে বিজেপি যদি কাজ, আপনাদের মানুষকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য, সেই কাজ যদি 100% করতে না পারি, বা আমরা যদি সেই মার্কস মানে না পাই, নাম্বার না পাই, তাহলে তখন আপনারা যা সমালোচনা করার, যা প্রতিবাদ জানাবেন, কোনো সমস্যা নেই, আমরা ওয়েলকাম করবো অল টাইম। কিন্তু এটুকু বলা, 100 দিনের সরকারের সমালোচনা দয়া করে করবেননি। আমরা 100 দিনে যা যুগান্তকারী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে নিয়েছি, কোনো সরকার ভাবতেই পারেনি। আর আমরা সেগুলো শুধু ভাবা তো দূরের কথা, আমরা কার্যকরী সিদ্ধান্ত নিয়েছি। বাংলার বুকে যুগান্তকারী বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি, যেই সিদ্ধান্তগুলো মানুষ একসময় কল্পনার বাইরে ছিল। তাই আগামী দিনে ভরসা রাখুন এই সরকারের প্রতি। এই সরকারটা মানুষের সরকার, এই সরকারটা শুধু বিজেপির সরকার নয়, এই সরকারটা পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের জনগণের সরকার। তাই পশ্চিমবঙ্গের 11 কোটি জনগণের ডেভেলপমেন্টের জন্য যা কিছু করণীয় করবে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাত্র 3 মাসের সরকার, সেখানে মুখ্যমন্ত্রী আরামবাগে এসেছেন, বন্যার কিছুই পরিস্থিতি হয়নি, শুধুমাত্র জল কিছুটা উঠেছিল নদীতে। কিন্তু তার আগেই উনি, এর আগে আমাদের একাধিকবার বিভিন্ন মন্ত্রীরা বসেছেন, আমলাদের সাথে আমরা বৈঠক করেছি, বন্যা পরিস্থিতি পর্যালোচনা হয়েছে।
স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে আরামবাগে এসেছেন, এসে এই বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। আর একটা আপনাকে বলবো, আপনারা সংবাদ মাধ্যমের লোক, সাংবাদিক মানুষ আছেন, আপনার দায়িত্ব, এই সংবাদ মাধ্যমের দায়িত্ব আপনারা খুঁজে বার করুন। 35 বছরে বামপন আর 15 বছরে তৃণমূল, মোট 50 বছর। এই 50 বছরে আরামবাগ বন্যা নিয়ন্ত্রণের জন্য কত টাকা বরাদ্দ করেছিল, এই 50 বছর জুড়ে কত টাকা বরাদ্দ করেছিল, এটুকু আপনাকে আমি খুঁজে বার করার জন্য বলবো। আর আমাদের সরকার 1500 কোটি টাকা বরাদ্দ করেছে কালকে। আরামবাগ জেলা আপনার স্বপ্ন, ভোটের প্রচার আগেই আপনি বলেছিলেন আরামবাগ জেলা আপনার স্বপ্ন। কালকে কোনো প্রশাসনিক বৈঠকে কোনো কালকে সেইভাবে আরামবাগ জেলা নিয়ে বৈঠক ছিল না। আরামবাগ জেলা নিয়ে আমাদের আগে ডিএম অফিসে বৈঠক হয়েছে বিস্তারিত, এবং মুখ্যমন্ত্রীও আমাদেরকে ওনার অফিসে ডেকে একদিন কথা বলেছেন আরামবাগের আমরা 4 জন বিধায়ককে নিয়ে। আরামবাগ আমাদের একটা একবারে কি বলবো আবেগ ছিল, যে আরামবাগ জেলা প্রয়োজন ছিল, প্রয়োজন আছে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, গোঘাটের শ্যামবাজার অঞ্চল, এখান থেকে 110 কিলোমিটার চুচুড়ার দূরত্ব। সম্ভব আজকে একটা প্রান্তিক মানুষ যদি চুচুড়া যায়, তাকে কত হ্যারাসমেন্ট হতে হবে, এখান থেকে বাসে চাপতে হবে, আরামবাগে নামতে হবে, আবার ট্রেন ধরতে হবে, শ্যাওড়াফুলি নামবে, শ্যাওড়াফুলি থেকে ট্রেন পাল্টাবে, আবার চুচুড়া থেকে আবার টোটো অটো ধরবে, বাস ধরবে, তারপরে চুচুড়া সার্কিট হাউসে যেয়ে বা ডিএম অফিসে যেয়ে পৌঁছাবে। এটা খুব সমস্যার বিষয় ছিল। তাই যা কিছু কাজ যদি আরামবাগে আমরা পাই হাতের কাছে, সেটা আমাদের এলাকার মানুষের সময় সাশ্রয় হবে, আর্থিকভাবে তারা উপকৃত হবে, সর্বোপরি আমাদের একটা আবেগও কাজ করে আরামবাগকে নিয়ে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আবেগকে সম্মান করে, আরামবাগবাসীর আবেগকে সম্মান করে, উনি প্রথম বাজেটেই নতুন সরকারের প্রথম বাজেটেই উনি আরামবাগকে জেলা ঘোষণা করেছে। আর আমি নিজে ব্যক্তিগতভাবে আরো একটু খুশি যে গোঘাটে আমাদের একটাও পৌরসভা ছিল না, যেখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, সারা পৃথিবীর মানুষ এই জায়গাটায় আসে। কিন্তু দুঃখের বিষয়, একটা ভালো সুযোগ সুবিধা আমরা দিতে পারিনি মানুষকে। না ভালো গেস্ট হাউস থাকে, না রাস্তার নগর কাঠামো ঠিকঠাক আছে, কিচ্ছু নেই। সেই জায়গাটাকে চিন্তা ভাবনা করে, রামকৃষ্ণদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গোঘাটের মানুষকে সম্মান জানিয়ে, উনি গোঘাটের মানুষের দাবিকে সম্মতি জানিয়ে উনি কিন্তু গোঘাটের কামারপুরকে পৌরসভায় উত্তীর্ণ করেছেন। অন্নপূর্ণা যোজনার বিভ্রান্তিকর তথ্য অনেক ছড়াচ্ছে, এই নিয়ে কি বলবেন? একদম বাজে তথ্য। তৃণমূল সরকারের আমলে, আপনাকে তো বলতেই পারি, তৃণমূল সরকারের আমলে কয়েক লক্ষ পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছিল। তৃণমূল সরকারের আমলে বাংলাদেশে বাড়ি, আমাদের দেশের কাগজ ভুয়ো, তৃণমূলের জালি নেতাদের কাছে জালি কাগজ তৈরি করেছে, করে তারা জালি কাগজ তৈরি করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে পালিয়ে গেছে তাদের দেশকে। এবং ওই টাকা তারা বিভিন্নভাবে নাশকতামূলক কাজের সঙ্গে এবং অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা যুক্ত থেকেছে, এবং বাংলায় অস্থিরতা তৈরি করার জন্য তারা সবসময় একটা অন্যরকম উদ্গ্রীব হয়েছিলেন এবং দীর্ঘ সময় ধরে কাজ করেছে, নাশকতার মূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকেছে। বিজেপি সরকার প্রথমে এসে বিষয়টাকে যখন ধরার পরেই, মানে যখন সামনে এসে যায় চিত্রটা, তখন দেখা যায়, আমরা বলি যে না, এটা ভেরিফিকেশন প্রয়োজন হচ্ছে। মানুষের এটা অনেক দীর্ঘমেয়াদী প্রকল্প। যে সমস্ত মা বোনেরা 3000 টাকা পাচ্ছে, তারা বিশেষভাবে উপকৃত হচ্ছে, তার পরিবারের পাশে থাকতে পারছে, তার ছেলেপুলেদের পড়াশোনার জন্য পাশে থাকতে পারবে। সর্বোপরি মহিলারাও যে স্বনির্ভর হতে পারে, তার একটা দিশা, এবং মহিলাদেরকে শক্তিশালী করার জন্য মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষে কাজ চলছে, পশ্চিমবঙ্গেও শুভেন্দু তার নেতৃত্বে কাজ চলছে। আমি এটুকু বলতে পারি, যারা ইনকাম ট্যাক্স হোল্ডার তারা এই অন্নপূর্ণা ভান্ডার পাবে না, যারা সরকারি সার্ভিস করে নিজে মহিলা, সে পাবে না। আর যে সমস্ত মহিলার স্বামী সরকারি সার্ভিস করে, সে পাবে না। আর যে ফিনান্সিয়ালি মানে খুব স্ট্রং, সে পাবে না। আর কাজ পাবে না। আর যারা বৈধ ভোটার নয়, অর্থাৎ আমার দেশের ভোটার কার্ডে যার নাম নেই, এই অংশটা পাবে না। এইটা বাদে বাকি যদি কিছু সমস্যা থাকে, কোন টেকনিক্যাল, ধরুন কোনো ডকুমেন্টসে কোনো সমস্যা ত্রুটির জন্য একটু পার্সেন্টেজ হয়তো কম ঢুকেছে, জানেন গত 3 মাসে যা ঢুকেছে, এই মাসে তার ডবলের বেশি অন্নপূর্ণা ভান্ডার, প্রায় সিংহভাগ, মানে 95% মানুষ অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে, 5% মানুষ পায়নি। তো সেইটাও যাতে পাই এবং লিগেল হলে তবেই আমরা পাশে থাকবো, সেই ব্যবস্থাও চলছে। মুখ্যমন্ত্রী নিজে কালকে বলে গেছে, সাংবাদিকদের আপনাদেরকে বলেছে যে আমরা 20 তারিখের পর থেকে, অর্থাৎ আজকে 21 তারিখ থেকে আবার পুনরায় যে সমস্ত যদি কিছু ডিসপুট থেকে থাকে, কারো সমস্যা থেকে থাকে, সেগুলো পুনর্মূল্যায়ন হবে এবং আগামী দিনে সেগুলো নথিভুক্ত হবে এবং তারাও টাকা পাবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার থেকে কৃষ্ণ গাঙ্গুলি রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে ঠিকানা শ্যামবাজার হুগলি, পিন নাম্বার 712122, মোবাইল নাম্বার 7872507406। ওরো ডেন্টো কেয়ার, আপনার হাসি আমাদের অঙ্গীকার। ঠিকানা আরামবাগ এসডিও অফিস সন্নিকট, আরামবাগ হুগলি।
মোবাইল নাম্বার 7987138192। আপনার স্বপ্নের বাড়ি গড়তে বেছে নিন শক্তিশালী ও আধুনিক কংক্রিট ইট, বাংলা ফ্ল্যাশ কংক্রিট ব্রিক্স, খেজুরবাড়ি, মামুদপুর, হুগলি। আজই যোগাযোগ করুন। বাংলা ফ্ল্যাশ কংক্রিট ব্রিক্স, প্রো সাকিল হোসেন, 6297350168, 98008 38312, 7908005504। বাংলা কংক্রিট ব্রিক্স, মজবুত ইট, টেকসই নির্মাণ, বিশ্বাসের নাম। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামই মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।